জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ইতিবাচক সাড়ার আশা। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। ভারত থেকে পশ্চিম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, অস্থিরতা বন্ধে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিল 9 তলা ভবন। প্রতারণার মামলায় রিজেন্টের সাহেব ফের গ্রেফতার। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তি উত্থানের শঙ্কা নেতাদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব আবেদন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে নয়াদিল্লি ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছে ঢাকা। অগ্নিগর্ভ জুলাই, বিক্ষোভের রঙে ছেয়ে যায় গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি ছোড়ে সরকার, রক্তে রঞ্জিত হয় রাজপথ। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সোমবার রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, দণ্ডিত অন্য পলাতক আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। বাংলাদেশের অনুরোধে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন এবং নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ঢাকার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করে। মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটার কাঁচাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এর সঙ্গে ভারত সীমান্তে কাঁচাতারের বেড়া নির্মাণের কোনো সম্পর্ক নেই। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিজেপি সদর দফতর পরিদর্শন করে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংঘাত ও মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায়ই হতাহতের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এই অবস্থায় মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটারের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার বিকেলে বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন শনাক্তে যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বিজিবিকে। মাদক চোরাচালান, তারপরে অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। ভারত থেকে কাউকে প্রুশিন করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব
করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। কি ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। বিজিবির কার্যক্রমের প্রশংসা করে সক্ষমতা বাড়াতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তথ্য ভান্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেছে জুলাই বিপ্লব, আর রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তি উত্থানের শঙ্কা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিটি ক্যাম্পাসে তরুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, সরকারের সমালোচনা করলেও এখন আর গুম হওয়ার শঙ্কা নেই। জুলাই সনদ এটা নিয়ে সরকার বা সরকারি দল, সরকারের সাথে বিরোধী দলগুলো আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার যে আশা দেখিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশেও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা সেগুলো বিস্তার লাভ করবে, সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এ সময় এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণের সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। দুর্নীতির মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাঞ্চলের জলসিঁড়িতে অভিযান চালিয়ে বিপুল আর্থিক অসঙ্গতির তথ্য পায় সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। তারা যাতে সম্পদ বিক্রি করতে না পারেন সেজন্য সংস্থাটির আবেদনে জব্দের আদেশ দেন আদালত। জব্দ তালিকায় থাকা জলসিঁড়ি প্রকল্পের 9তলা ভবন নিয়ন্ত্রণ নিতে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল তথ্য মেলে। ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে, যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। সাইফুজ্জামান জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় 260
আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর এসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়, পরে এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি জানায় 2020 সালে পল্লবী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে একই মামলায় আদালত থেকে জামিন পান শাহেদ। তবে পরবর্তী আইনি প্রক্রিয়ায় জারি হওয়ার পরোয়ানার ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতালকে ঘিরে আলোচিত নানা অভিযোগের পর একাধিক মামলায় গ্রেফতার হন শাহেদ।